আসসালামু আলাইকুম। গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিভিন্ন সেক্টর এখন প্রশ্নের মুখে পড়েছে। গণমাধ্যম কর্মী হিসাবে আমিও আসলে সেই পরিস্থিতির মধ্যেই আছি, তবে ভিন্নভাবে। অনেকে আমাকে বলছেন যে, "আপনি ভিকটিম, আপনি কথা বলেন। গণমাধ্যম যাতে আর ভুল না করতে পারে, গণমাধ্যমকে সঠিক পথে পরিচালিত করার ব্যাপারে আপনি উদ্যোগী হন। আপনি কোনো টেলিভিশন চ্যানেলে আবার যোগ দিন।" আমি বলেছি যে আমার লড়াইটা ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে, সেই লড়াইটা আমার আগেও ছিল। গত ১.৫-২ বছর ৩ বছর ধরে ধারাবাহিকভাবে করে গেছি। তার আগেও করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটি সুষ্ঠু ভোটের জন্য এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য। আমার এই লড়াইটা ভবিষ্যতেও থাকবে। আমি এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কোনো সুযোগ নিতে চাই না, যাতে কেউ বলতে না পারে যে যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, আমি এখন বিএনপির পক্ষে বা এই অভ্যুত্থানের পক্ষের কোনো গোষ্ঠীর কাছ থেকে আমি একটা সুবিধা নিলাম। অর্থাৎ আমিও সুবিধার জন্য এতদিন বিরোধিতা করেছি। অন্তত এটি প্রমাণ করার জন্য যে না, আমি কোনো সুবিধার জন্য লড়াই করিনি। আমি লড়াই করেছি সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য, যেখানে মুক্ত ভোট থাকবে, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, গণমাধ্যম কর্মীরা কথা বলতে পারবে, মানুষ মুক্তভাবে তার মত বিনিময় করতে পারবে। তো এটা ক্লিয়ার। আরেকটি কথা আসছে যে গণমাধ্যমের যেই সাংবাদিকরা ভুল পথে পরিচালিত করেছে, মিথ্যা তথ্য প্রকাশ করেছে, এই স্বৈরশাসনকে প্রলম্বিত করার ক্ষেত্রে যারা দালালি করেছে এক ধরনের শেখ হাসিনার, এবং গণভবনে তারা যে এই ধরনের আসর বসিয়েছিল, সেটাকে অনেকে বলছেন যে প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি অনুষ্ঠানে পরিণত করেছে। যে সমস্ত কিছু মানুষের নামগুলি উচ্চারিত করছে, আমি আর কি নাম বলবো, সেই নামগুলি তো মানুষের মুখে মুখে। তো যাই হোক, তাদের ব্যাপারে আপনি কথা বলেন। আমি বললাম যে তাদের ব্যাপারে কি কথা বলবো, তারা তো নিজে থেকেই এখন পালিয়ে গেছে। একজন আমার পরিচিত অত্যন্ত, তিনি দেখলাম যে কি আখাউড়া সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইমিগ্রেশন তাকে ফেরত পাঠিয়েছে। অন্যান্য কেউই, যাদের নাম আপনাদের মুখে মুখে, তারা কেউ কিন্তু এখন নেই, কর্মস্থলে নেই, তাদের নিজেদের বাসা বাড়িতে নেই। তাদের পরিস্থিতি আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন, তাদের পরিস্থিতি এক। কেননা শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা সবাইকে দল বানিয়ে ফেলেছে, তার এই দলের অন্যায় শাসনের সাথে যুক্ত করে ফেলেছে, বেনিফিশিয়ারি করে ফেলেছে। এবং কিছু কিছু সাংবাদিক শুধুমাত্র এই দালালি করে, তদবির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাদের সম্পদ শুধু দেশে না, দেশে থেকে দেশের বাইরে আছে, বিদেশে তাদের বাড়ি গাড়ি সবই তথ্য দর্শক আমরা জানি। বাংলাদেশে কে কত জমি মালিক, কার ব্যবসা প্রতিষ্ঠান কি, কার টাকা কোথায়, এবং বিদেশে কারা কি অবস্থা করেছে, সব জানা আছে। এবং এরাই শেখ হাসিনাকে ঘিরে ধরেছে এবং এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে প্রেস ক্লাব আমাদের, সাংবাদিক সব আমাদের। এবং প্রেস ক্লাবে আমি একবার দেখছিলাম যে শেখ হাসিনার একটা অনুষ্ঠানে, বিএফিজো অথবা ডিউজের, সেখানে সাংবাদিক নেতারা যেভাবে বক্তৃতা দিচ্ছেন এবং সামনের সারিতে যেই সাংবাদিক নামের মানুষগুলো বসা আছে, তারা যেভাবে স্লোগান দিচ্ছে, আপনি যদি চোখ বন্ধ করে ওই জায়গায় দাঁড়ান, তাহলে আপনার মনে হবে যে এটা আওয়ামী লীগের কোনো দলীয় সম্মেলন বা সভা। ঠিক সেইভাবে নির্বাচন, প্রেস ক্লাবের নির্বাচন, দেখি আমাদের সিনিয়র সাংবাদিকরা ঘুরছে প্রেস ক্লাবের ভিতরে বাইরে, সেটা হচ্ছে একদম দলীয় স্লোগানের মতন। অবাক, মানে গত 15 বছরে কি পরিমাণ অধঃপতন শুধু মিডিয়া সেক্টরে দেখলাম। এবং আমি স্বাধীন মুক্তভাবে কথা বলার দায়ে আমি আওয়ামী লীগ বিএনপি কোনোটাই করি না, আমাকে পর্যন্ত সহ্য করতে পারেনি তারা। 2019 সালে এই আমাদের মিডিয়ার সাংবাদিক বন্ধুরা ডিজিএফআইকে দিয়ে বাংলাভিশনের মালিক পক্ষকে চাপ দিয়ে বলেছে যে হয় বাংলাভিশন বন্ধ হবে, নাই তাকে রাখবেন, কোনটা চান। তো আমাকে বলার পরে আমি বললাম যে না, আমি থাকতে চাই না, প্রতিষ্ঠানকে বাঁচাতে চাই। তখন বলে আপনাকে ছুটি দিই। আমি যে ছুটি দরকার নেই, ওই ছুটি দিয়ে আপনি একটু তদবির করেন। কাকে বলবো, কি বলবো?
আমি বলছি, দরকার নেই। তারপরে তারা প্রথমে আমাকে 2 মাস ছুটি দেয়, তারপরে আমাকে বিদায় নিতে হয়েছে। তারপর আমার কিছু ক্ষোভ আছে বাংলাদেশের মালিকদের ব্যাপারে, যে আমার যে পাওনা, যা আমার আমি পাওয়া উচিত সেটা আমাকে বঞ্চিত করেছে। দেখ, সেই সংগ্রামটা আলাদা, সেই ব্যাপারে আমি প্রতিবাদ করেছি, আমি বক্তব্য রেখেছি, এবং এক ধরনের এই যে লুকোচুরি করা এই মালিকানা নিয়ে এগুলিও আমি প্রতিবাদ করেছি, যে এগুলি তো দরকার নেই, সরকার সবই জানে। সরকারের দরকার এখানে এটা বিএনপির মালিকানা নাকি কার মালিকানা, এটা দরকার। তাহলে আনুগত্য, সেই আনুগত্য প্রকাশ করেছে, এই বাংলা ভিশনও করতে বাধ্য হয়েছে, এনটিভি করেছে, আরটিভি আরো ন্যাক্কারজনক। আরটিভি রীতিমতো ছিনতাই করেছে, সেখানে আশিক নামে, সৈয়দ আশিকুর রহমান নামে একজনকে বসে দিয়ে একেবারে, সে কোনো সাংবাদিক না, দেখা যেত সাংবাদিকতার কার্ড দিয়ে, এবং তারপরে আমেরিকায় যে সে মিডিয়ার মানে ক্যাটাগরিতে সে সেখানে লম্বা সময় থাকারও কাগজ বানিয়েছে। মানে এরকম করে যদি আমি নাম বলতে চাচ্ছিলাম না, এভাবে যদি মানে এক এক করে বর্ণনা করি, যে নামগুলো সবচেয়ে আলোচিত, এরা শেখ হাসিনাকে এমন ভাবে ব্রিফ করত, রীতিমতো গণভবনের সংবাদ সম্মেলনগুলো একটা মানে বিনোদন, হাসি তামাশায় পরিণত করেছে। পেশাদারিত্বের একদম কবর হয়ে প্রথমে উঠেই তারা হলো দলীয় স্লোগান মানে বক্তৃতা দিত প্রশংসা করে, তারপরে হয়তো প্রশ্ন কখনো করতো কখনো করতো না, কিন্তু যেই প্রশ্নগুলি করার কথা সেই প্রশ্নগুলি তারা করতো না। তো আসলে এখন কি করা উচিত? আমি মনে করি এটার অবসান ঘটা উচিত। মানুষ বিক্ষুব্ধ, এতই বিক্ষুব্ধ হয়ে তারা কোনো কোনো গণমাধ্যমের চ্যানেলে তারা হামলা করেছে, তছনছ করেছে। আমি এটার পক্ষে বিপক্ষে বলবো না, কিন্তু আমি মনে করি যে না, এই হামলা, এই তছনছ করা, এটা হয়তো সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ, বাট এটা উচিত না। কারণ আমি জানি 71 টিভি থেকে শুরু করে যেই যেই টিভিগুলি সবচেয়ে বেশি সমালোচিত, সেখানে কর্মীদের একটা বড় অংশ, আমি তো যেতাম টক শোতে, বুঝতাম তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমার সঙ্গে যখন নাকি তারা মোলাকাত করতো, বুঝতাম যে সবাই কিন্তু আওয়ামী লীগ না, এটা হওয়া সম্ভব না। তারা মনে করেছিল না যে সেনাবাহিনী মানে তার দলের সব মানে তাদের রিক্রুটমেন্ট আজকে আছাড় দিয়ে দিয়ে যে ছবিগুলি ভেঙেছে কারা, তারপরে বঙ্গবন্ধুর ছবি বা মূর্তি, শেখ হাসিনার সেই মুরালগুলো, এগুলি ভাঙলো কারা? তারাই ভেঙেছে। এইভাবে জোর করে ভয় দিয়ে সে তো চুপ থাকে সত্য, কিন্তু সে তো মন থেকে সে আওয়ামী লীগ হয় না। শেখ হাসিনা চেয়েছে একটা ভয়ের পরিবেশ দিয়ে তার দল করুক আর না করুক যাতে চুপ থাকে, এবং একটা দৃশ্যত এ যে একটা ভয় থাকবে, সবাই চুপ থাকবে, আর সে তার মতন করে শাসন করে যাবে। যখন নাকি কোনো রাষ্ট্রীয় সফরে যেত, কিছু পরিচিত মুখ আমাদের গণমাধ্যমের, তাদেরকে সহ প্লেন ভরে ভরে নিয়ে যেত। এগুলির মধ্য দিয়ে গণমাধ্যমের পুরো মর্যাদাটা নষ্ট করেছে। গণমাধ্যমের যে একটা স্বাধীন সত্তা আছে, তারা যে প্রকৃত কথাটা মানুষের সামনে বলবে, সেই বলাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কোনো গণমাধ্যম, বিশেষ করে নির্বাচন গুরুত্বপূর্ণ ইস্যুতে, তারা তখন একযোগে বাংলাদেশ টেলিভিশনের মতন ভূমিকায় অবতীর্ণ হতো। এই যে জাল জালিয়াতির নির্বাচন, 3টি নির্বাচনে দেখেন, প্রতিটা নির্বাচনের সময় গণমাধ্যমের চেহারা হঠাৎ করে পাল্টে যায়, আর বাকি সময়টা আবার তারা কিছু সোশ্যাল ইস্যু নিয়ে, ক্ষোভ বিক্ষোভ নিয়ে তখন তারা কথা বলে। এবং মানে আমাকে টকশোতে আমাকে ডাকবে, কিন্তু আমি কোথাও চাকরি করতে পারবো না, আমার রুজি থাকবে না। বাংলাদেশের চ্যানেল তো দূরের কথা, একটা অনলাইন নিবন্ধিত অনলাইনে পর্যন্ত আমার চাকরি নিষিদ্ধ ছিল। ফলে আমার এই ভয়েস বাংলা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না বেঁচে থাকা। এটা নিয়ে আমি টিকেছিলাম। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা প্রচুর পরিমাণে এটা দেখেছেন, যার ফলে আমার আর্নিং হয়েছে, আমি টিকে থাকতে পেরেছি। এবং এই 1.5-2 বছর ধরে একটা আমার জীবনটা একদম মানে দুর্বিষহ অবস্থা ছিল, আমাকে অধিকাংশ সময় দেশের বাইরে থাকতে হয়েছে এদের কারণে। কারণ প্রতি মুহূর্তে আমি ভয়ের মধ্যে থাকতাম যে যে কোনো সময় আমাকে হয়তো তারা পিক করতো এবং আমার চ্যানেলটা হয়তো বন্ধ করে দিত। আমি জেলের ভয় পেতাম না, মামলার ভয় পেতাম না, ভয় পেতাম যে আমার এই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমি চ্যানেলের এই বক্তব্য নিয়ে যে মানুষকে উদ্বুদ্ধ করব, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো বলতে পারবো না। এমনকি যখন নাকি আমাকে বাংলা ভিশন থেকে 2019 সালে আমাকে বিদায় নিতে হয়েছে বা আমাকে বিদায় করা হয়, তখন অনেকগুলো টেলিভিশনও আমাকে ডাকতো না, ডাকার সাহস পেত না।
তো আমার এমনকি আমার পরিচিত বন্ধু বান্ধবরা পর্যন্ত আমাকে ফোন করে, কেউ একজন দুজন বাদে, আমি সবার কথা বলবো না, এটা যে একটা অন্যায় করা হলো এই কথাটা কেউ বললো না। আমার হাতের গড়া রিপোর্টার্স ইউনিটি, যার আমি ফাউন্ডার, জেনারেল সেক্রেটারি, সেই প্রতিষ্ঠান সহ কোনো সাংবাদিক একটা বিবৃতি পর্যন্ত দিল না যে একজন সিনিয়র সাংবাদিক তাকে কেন কি কারণে বের হয়ে যেতে হলো, সেই কৈফিয়তটা তারা গণমাধ্যমের কাছে জানতে চাইলো না। কারণ তারা জানে যে ডিজিএফআই কে দিয়ে, ডিজিএফআই কাকে দিয়ে ফোন করিয়ে আমাদের চেয়ারম্যানকে দিয়ে প্রেশারাইজ করা হয়েছে, তো তারা সবাই জানে, যার জন্য চুপ থাকছে। কেননা এই ডিজিএফআই মিডিয়া উইং এর সঙ্গে এরা দফায় দফায় মিটিং করতো, এবং এমন অবস্থা দেশে কোনো সামরিক শাসন না, কিন্তু পুরো মিডিয়াটা ছিল এই ডিজিএফআই নিয়ন্ত্রিত, ডিজিএফআই পরিচালনা করতো। এবং এই যে 1/11-এর সময় যে শুরু হলো যে কালচারটা, সেই কালচারটা অব্যাহত থাকলো। এবং আমাদের কোনো মিডিয়ার এই বাঘা বাঘা সাংবাদিকরা, তাদের কোনো সে নেই, তাদের কোনো আপত্তি নেই। তারা ইচ্ছে মতন মিডিয়া ডিজিএফআই কে ব্যবহার করে আওয়ামী লীগ তালিকা পাঠাতো, এবং তারপরে তার চাকরি হতো না। প্রেস ক্লাবে আমি দেখেছি যে একদিকে যারা বিরোধী মতে, তাদের কারোরই কোনো চাকরি নেই, অধিকাংশই হচ্ছে বেকার, আর এক অংশে হচ্ছে তাদের মানে জেল্লাকে, তাদের মানে চর্বি এবং জেল্লা, তাদের বৃত্ত বৈভব, দেশে বিদেশে তাদের আসা যাওয়া, ও মাই গড। মানে এটা একটা, মানে মিডিয়া এত গণঅধিকৃত, মানুষের এত ঘৃণার অংশ হলো দিনে দিনে। এবং তারপরে টেলিভিশনের টকশোগুলোতে তো তাদের স্বরূপগুলো প্রকাশ পেত, যখন নাকি তারা মানে উলঙ্গভাবে সাপোর্ট করতো এই নির্বাচনের, অর্থাৎ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে, যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে পশ্চিমারা যে আমাদের গণতন্ত্র তাদের সাথে মেলে, এই পক্ষে যে সোচ্চার একটা ভূমিকা রাখবে আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা, তারা কিন্তু কেউ রাখেনি। বরং তারা ওই এত বড় একটা জেনোসাইড হওয়ার পর, গণহত্যার পরে, এতে গণভবনে যে বলে যে শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকরা আছে, এইটা বলার পর এই সাংবাদিকদের ব্যাপারে এবং তাদের মুখগুলো, তারপরে একটা গ্রুপ ছবিতে তাদের যে গ্রুপ ছবিটা দেখা যাচ্ছে, এদের প্রতি মানুষের, সাধারণ মানুষের কোনো শ্রদ্ধা, সম্মান, ভক্তি থাকবে? থাকবে না। আজকে আমি যদি এখন যে সরকার আসবে, এই সরকার যদি অন্যায় করে বা পরবর্তী সরকার অন্যায় করতে থাকে, সেখানে যদি আমি প্রতিবাদ না করি, তার সমালোচনা যদি না করি, তো আমাকে কেউ ভালো বলবে? বলবে না। তা আমি কেন করব? আমি যদি মানে অন্যায় সত্য যদি আমি সাপোর্ট করি, তার মানে হচ্ছে যে আমি সুবিধাভোগী। আমাকে কি জনগণ সম্মান করবে? সম্মান করবে না। জনগণ সব সময় চায় যে সাংবাদিকরা যাতে প্রকৃত সত্য কথা বলে, তাদের কোনো দল থাকবে না, তাদের কোনো সরকার থাকবে না, সরকার ভালো করবে, এটাই স্বাভাবিক। যদি খারাপ কিছু করে, অন্যায় কিছু করে, ভুল ত্রুটি করে, সেই ভুল ত্রুটিগুলি সামনে তুলে আনা, তার প্রতিবাদ করা, যাতে সরকারও একটা চাপের মধ্যে পড়ে এবং সে ভুল সংশোধনের সুযোগ করে। কিন্তু শেখ হাসিনাকে এই যে একের পর এক তার যে ভুল, সেই ভুলগুলো ধরানোর ক্ষেত্রে গণমাধ্যমের যারা এই রাজত্ব করেছে, সুবিধা নিয়েছে, কোটি কোটি টাকার যারা মালিক হয়েছে, তারা কখনো বলেছে যে এগুলি ঠিক হচ্ছে না? না, এগুলি বলার মতন তাদের ইয়ে নেই। বরং তারা কখনো কখনো দলীয় কর্মীদের থেকেও তারা ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে। ফলে আজকে তাদের এই যে পালিয়ে যাওয়া, পালিয়ে থাকা, এইগুলি হচ্ছে তাদের একটা পরিণতি। এর জন্য আফসোস হয়, দুঃখ হয়, কিন্তু সত্যি কথা বলতে এটার বিরুদ্ধে বলা, এটা আমার পক্ষে সম্ভব না। আমি তবে আবার বলি, সাধারণ গণমাধ্যমে যত সাধারণ কর্মী আছে, আমি কর্মীদের পক্ষে আছি, তাদের অধিকারের পক্ষে থাকব। কিন্তু গণমাধ্যমকে যারা চরমভাবে একটা স্বৈর শাসনের পক্ষে ব্যবহার করেছে যারা, তাদের আসলে সত্যিকার অর্থে ক্ষমা নেই। এবং তাদের মানে আসলে মানে পরিণতি হওয়া উচিত তাদের এই পেশা থেকে চলে যাওয়া। কেন, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা তারা বানিয়েছে, তারা বাকি জীবনটা সুখে শান্তিতে থাকুক। কিন্তু অনৈতিক একটি শাসন ব্যবস্থার সঙ্গে আপোষ করে কখনো তার সুযোগ নিয়ে অন্য সরকার বা দলের সমালোচনা করার অধিকার নেই। সমালোচনা করার অধিকার আমার আছে, কারণ আমি সমালোচনা করেছি, আগামীতেও যদি কোনো ভুল ত্রুটি হয় আমি করব। কিন্তু যারা সুবিধা নিয়েছে, সুবিধা নিয়ে টাকা পয়সা বানিয়েছে, তারা এখন ওই মানে বিদেশে যে ইউটিউব চ্যানেল খুলে সরকারের সমালোচনা করবে, পরবর্তী সরকারের এটা হলো কেন, ওইটা হলো কেন। না, তুমি তো করোনি। তুমি নিজে যখন নাকি আগে সমালোচনা করোনি, তুমি পরের সমালোচনা কেন করবা?
এটা হচ্ছে আমার বক্তব্য। সুতরাং এই উচ্ছিষ্টরা মানে এই গণমাধ্যম থেকে যত দ্রুত বিদায় নিয়ে তারা অন্য পেশায় যাবে, এটাই ভালো। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, ক্লিয়ার। আমি গণমাধ্যম কর্মী হিসেবে এই দায় নিয়ে আমি এই প্রতিবাদটা করছি এবং এই বক্তব্যটা রাখলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।